আমরা কি আসলে কখনো স্থির থাকি? এই সহজ দেখতে প্রশ্নটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে ফিজিক্সের অনেক বড় একটা জগৎ, মোশন বা গতির জগৎ। আমাদের চারপাশে যা কিছু চলছে, যা কিছু নড়াচড়া করছে, সবকিছু বুঝতে হলে আগে জানতে হবে স্থিতি আর গতি জিনিসটা আসলে কি। চলুন না আজ এই ব্যাপারগুলো একটু সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক, কি বলেন? এই যে এই মুহূর্তে কোনো ব্যক্তি বা তার চারপাশের কোনো বস্তু সবকিছু কি একদম স্থির? উত্তরটা কিন্তু যতটা সহজ ভাবা হচ্ছে ততটা নয়। দেখুন, ফিজিক্সে চোখে কোনো কিছুই আসলে পরম স্থির বা গতিশীল নয়, সবকিছুই আপেক্ষিক। আর এই আপেক্ষিকতা নির্ভর করে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের ওপর, যাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। মানে হলো কার সাপেক্ষে বা কোন জায়গা থেকে স্থিতি বা গতি মাপা হচ্ছে তার উপরই সবটা নির্ভর করে। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে ভাবলে একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, একটা চলন্ত ট্রেনের ভেতরে কোনো বন্ধুর কাছে একজন যাত্রীকে স্থির মনে হবে, তাই না? কিন্তু ট্রেনের বাইরে মাঠের কোনো কৃষকের চোখে ওই একই যাত্রী কিন্তু বেশ গতিতে ছুটে চলেছে। এটাই প্রমাণ করে এই মহাবিশ্বের কোনো স্থিতি বা গতি আসলে চূড়ান্ত নয়, সবই আপেক্ষিক। তো গতি যে আপেক্ষিক তা তো বোঝা গেল, কিন্তু এই গতি কত রকমের হতে পারে? আমাদের চারপাশে তাকালেই কিন্তু নানান ধরনের গতি চোখে পড়ে। চলুন সেগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক। বিজ্ঞানীরা আমাদের চারপাশের এই সব চলাচলকে কয়েকটা ভাগে ভাগ করেছেন। যেমন ধরুন, ট্রেন যখন সোজা লাইনে চলে সেটা হলো সরল রৈখিক গতি, ঘড়ির কাঁটা যখন ঘোরে সেটা বৃত্তাকার গতি, আর ফ্যানের পাখা যখন এক জায়গায় দাঁড়িয়েই ঘোরে সেটা হলো ঘূর্ণন গতি। আবার পৃথিবী যেমন নির্দিষ্ট সময় পরপর সূর্যের চারদিকে ঘুরে আসে, এটাকে বলে পর্যায়বৃত্ত গতি। আর দোলনার এদিক ওদিক দোলাটা হলো স্পন্দন গতির একটা দারুণ উদাহরণ। এই যে এত রকম গতি, এগুলোকে একদম ঠিকঠাকভাবে বোঝানোর জন্য ফিজিক্সের কিন্তু নিজস্ব কিছু ভাষা আছে। আর সেই ভাষাটা বুঝতে হলে আমাদের দিক আর মানের একটা দারুণ খেলা আগে বুঝতে হবে। দেখুন, ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশিগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। কিছু জিনিস আছে যা বোঝানোর জন্য শুধু একটা সংখ্যা বা মানই যথেষ্ট, যেমন ভর বা সময়। এদের বলে স্কেলার রাশি। অন্যদিকে এমন কিছু রাশি আছে যাদেরকে পুরোপুরি বোঝাতে গেলে মান তো লাগবেই, সাথে দিকটাও বলে দিতে হবে। যেমন বল বা বেগ, এদের বলা হয় ভেক্টর রাশি। এই যে স্কেলার আর ভেক্টরের পার্থক্যটা, এটা দূরত্ব আর সরণ দিয়ে খুব ভালো বোঝা যায়। দূরত্ব হলো মোট কতটা পথ পার করা হলো, এর কোনো দিক নেই, তাই এটা স্কেলার। আর সরণ হলো শুরু আর শেষের মধ্যে সবচেয়ে ছোট সোজাসুজি রাস্তাটা। যেহেতু এর একটা নির্দিষ্ট দিক আছে, তাই এটা একটা ভেক্টর রাশি। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, একটা বস্তু এ বিন্দু থেকে বি হয়ে সি বিন্দুতে গেল। এই যে পুরো আঁকাবাঁকা পথটা, এটাই হলো তার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু এ থেকে সি পর্যন্ত যে সোজাসুজি রেখাটা, সেটাই হলো তার সরণ। তার মানে সরণ হলো শুরু আর শেষের মধ্যেকার সবচেয়ে কম দূরত্ব। আচ্ছা, এই আইডিয়াটা আরেকটু ঝালিয়ে নিতে একটা প্রশ্ন করা যাক। ধরুন, একটা বস্তু পুরো একটা গোল চক্কর দিয়ে আবার ঠিক যেখান থেকে শুরু করেছিল সেখানেই ফিরে এলো, তাহলে তার সরণ কত হবে? একদম ঠিক, উত্তরটা হবে 0। কারণ বস্তুটা হয়তো অনেকখানি পথ বা দূরত্ব পার করেছে, কিন্তু তার শুরু আর শেষের বিন্দু তো একটাই। যেহেতু তাদের মধ্যে কোনো সরল রৈখিক দূরত্বই নেই, তাই সরণ 0। ঠিক এই একই স্কেলার ভেক্টর যুক্তি কিন্তু স্পিড আর ভেলোসিটির বেলাতেও খাটে। স্পিড বা দ্রুতি হল একটা নির্দিষ্ট সময় কতটা দূরত্ব পার করা হলো, এটা একটা স্কেলার রাশি। আর ভেলোসিটি বা বেগ হল নির্দিষ্ট সময়ে সরণ কতটা হলো। যেহেতু সরণের দিক আছে, তাই বেগেরও দিক আছে, আর তাই বেগ একটা ভেক্টর রাশি। খুব সহজ করে বলতে গেলে বেগের মানটাই হল দ্রুতি। যখনই আমরা দ্রুতির সাথে দিক জুড়ে দিই, সেটাই বেগ হয়ে যায়। যেমন একটা গাড়ি ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলছে, এটা দ্রুতি। কিন্তু যদি বলি গাড়িটা ঘন্টায় 50 কিলোমিটার বেগে উত্তর দিকে চলছে, তখন সেটা হয়ে গেল বেগ। কিন্তু ভাবুন তো, যদি কোনো কিছুর বেগ সবসময় এক না থাকে, মানে কখনো বাড়ে কখনো কমে, তখন কি হবে? চলুন পরের অংশে গিয়ে দেখি এটা কিভাবে কাজ করে। এই যে সময়ের সাথে বেগের পরিবর্তন, একেই ফিজিক্সের ভাষায় বলে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে,
ত্বরণ মানে শুধু স্পিড বেড়ে যাওয়া নয়, বেগের মান বা দিক যে কোনো একটা বদলালেই কিন্তু ত্বরণ হয়। আর যদি গতি কমে, মানে বেগ যদি কমতে থাকে, তখনও কিন্তু ত্বরণ হচ্ছে, তবে সেটা ঋণাত্মক ত্বরণ, যার আরেকটা সুন্দর নাম আছে মন্দন। যেমন গাড়িতে ব্রেক কষলে যে গতি কমে আসে, সেটা মন্দনের জন্যই হয়। গতির জগতে এই সমীকরণটা কিন্তু একটা মাস্টার কির মতো। এখানে ভি হল শেষ বেগ, ইউ হল শুরুর বেগ, এ হল ত্বরণ, আর টি হল সময়। এই একটা সমীকরণ ব্যবহার করে গতির অনেক জটিল হিসাবও কিন্তু করে ফেলা যায়। তো চলুন, এতক্ষণ যা যা জানলাম সেগুলোকে একসাথে করে একটা খুব মজার ঘটনা দেখি। আর এই ঘটনার সাথে জড়িয়ে আছে ইতিহাসের এক বিখ্যাত বিজ্ঞানীর নাম। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই মুক্তভাবে পড়তে থাকা কোনো বস্তুর জন্য ৩টা দারুণ সূত্র দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি কোনো জায়গায় বাতাস না থাকে, তাহলে সব বস্তু একই সময়ে একই দূরত্ব পার করবে। পড়ার সময় তার বেগ সময়ের সাথে সাথে বাড়বে, আর অতিক্রান্ত দূরত্বটা হবে সময়ের বর্গের সমানুপাতিক। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? বাস্তব জীবনে একটা ভারী পাথর আর একটা হালকা পালক তো একসাথে মাটিতে পড়ে না কেন? কারণটা খুব সোজা, বাতাসের বাধা। বাতাস না থাকলে গ্যালিলিওর সূত্র অনুযায়ী দুটো জিনিসই কিন্তু ঠিক একই সময়ে মাটি ছুঁত। তাহলে দেখুন, আমরা ঠিক যেখান থেকে শুরু করেছিলাম, আলোচনাটা যেন সেখানেই ফিরে এলো। এই যে পৃথিবী নিজের অক্ষে ঘুরছে, আবার সূর্যকেও প্রদক্ষিণ করছে, সেই সূর্য আবার পুরো গ্যালাক্সিকে সাথে নিয়ে ঘুরছে, তাহলে আমরা কি সত্যিই কখনো স্থির থাকি? আসলে পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ বা পার্সপেক্টিভটাই সবকিছু।